আমরা তো ধরেন এই যে এই পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশের যে গত 15 বছরের যে ইতিহাস সেখানে জেনেছি যে জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের পক্ষে কাজ করেছে আর শেখ মুজিব আর শেখ পরিবার এই আওয়ামী লীগের লোকজন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এইটা আপনি একজন মানে রণাঙ্গনের যোদ্ধা হিসেবে আপনি ইলিয়াস, এটা আমার কাছে একটা উদ্ভট মানে কারো কল্পনা উদ্ভট মনে হয়, কারণ আমি জিয়াউর রহমানের সাথে ছিলাম। আমি দেখেছি জিয়াউর রহমান কিরকম একটা নিবেদিত লোক ছিল। তারপর তার আগে জিয়াউর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছেন ওটা পাকিস্তানে থাকতে আমি শুনেছি, কিন্তু আসার পরে এইসব নিয়ে আমরা কোনো আলাপ আলোচনা করি। বাট আই নিউ যে মানে জিয়াউর রহমান কি ছিলেন। আর জিয়াউর রহমান আর একটা জিনিস হলো, ওনাকে আমি পিএমএ থেকে দেখেছি। আমি যখন ক্যাডেট ছিলাম হি ওয়াজ অ্যান ইনস্ট্রাক্টর। আমার সরাসরি ইনস্ট্রাক্টর ছিলেন না, কিন্তু অন্য মানে গ্রুপের ইনস্ট্রাক্টর ছিল, বা দেখা সাক্ষাৎ মাঝে মধ্যে হতো এই আর কি, কিন্তু সরাসরি ওনাকে। কিন্তু ওনার গলার আওয়াজ মানে দৃঢ়, ওটা আমি চিনতে পারি। এই জন্যই যখন উনি কথা বলতেছিলেন পরিচিত আওয়াজ শুনে আমি ওই মাসিমপুর ক্যাম্পে দেখতে গেছি, কারণ ওনার আওয়াজ চিনতাম, তখন থেকে ওনাকে জানি। তারপরে যুদ্ধের সময় আই বিকেম ভেরি ক্লোজ টু হিম, বিকজ প্রথম দিন থেকেই আমি যখন আমার মানে আর্টিলারির ওই কামানগুলো নিয়ে ট্রেনিং এর প্রায় প্রত্যেক দিনই উনি আসতেন। কৈলাসহর আমার ক্যাম্পের থেকে বেশি দূরে ছিল না, কুকিতলে বেশি দূর ছিল না, উনি প্রত্যেক দিন আসতেন, দেখতেন, বিকজ হি ওয়াজ ভেরি কিন টু সি দ্যাট আমাদের আর্টিলারি অ্যাকশনে যায় যত তাড়াতাড়ি। উনি একদিন আমাকে বলেছেন, উনি আর্টিলারি এর আগে ছিল না, মানে ইন্ডিয়ান আর্টিলারি মাঝে মধ্যে উনি ডাকতেন, কিন্তু দে আর নট ভেরি এফেক্টিভ অ্যান্ড ইজ নট ভেরি হ্যাপি উইথ ইট, অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং হি ডিডন্ট ওয়ান্ট টু টেক মাচ হেল্প ফ্রম ইন্ডিয়া। হোয়াট এভার ন্যূনতম যা দরকার এর বাইরে উনি নিতে চান নাই। তো এই জন্যই উনি যত সম্ভব তাড়াতাড়ি ওনার নিজের আর্টিলারি নিতে চাইলেন। তো এই ক্ষেত্রে জিয়াউর রহমানকে আমি যুদ্ধের সময় দেখেছি। কেউ যদি বলে যে উনি ওই যে আমি শুনেছি উনি যুদ্ধ করেন না, এই করে নাই, সেই করে নাই, উনি পাকিস্তানের পক্ষ করছে, এটা মানে পাগল ছাড়া কেউ এগুলো বিশ্বাস করবে না। একটা কথা আমি একটু তোমাকে একদিন সন্ধ্যাবেলা দেখতেছি, আমি ফ্রন্ট পজিশনে গেছিলাম, সেখান থেকে ফেরার তারপর দেখি লম্বা মানে দেখি যে ট্রাকে করে সৈন্যবাহিনী যাইতেছে, সব ওজি মানে ইন্ডিয়ান অলিভ গ্রিনের ইউনিফর্মে। তো আমি ভাবলাম এরা ইন্ডিয়ান হবে। কিছুক্ষণ পরে দেখি যে না, এরা আমাদের বাঙালি, কথাবার্তা বাঙালি বলতেছে, যাচ্ছে ট্রাক একটার পর একটা। আর কিছুক্ষণ পর দেখি জিয়াউর রহমান আসতেছে জিপের মধ্যে। তো জিয়াউর রহমান আমাকে দেখলেন, আমাকে দেখে উনি আমি সেলিউট করলাম, তো উনিও থামলেন আমাকে দেখে তখন আমি বললাম যে স্যার এরা কারা? তো হি প্রাউডলি হি সেড দে আর ইউর ফার্স্ট বেকল, মানে ওরা যুদ্ধের সম্মুখের দিকে যাচ্ছে আর কি। তো আমি বললাম স্যার কোথায় যাচ্ছে? দে আর গোয়িং টু দ্য ফ্রন্ট। তখন আমি একটু রাগ হয়ে গেলাম, স্যার তাহলে এম আই নট পার্ট অফ ইউ, ওয়াই আই এম নট গোয়িং? তো বলো যা থাকো, আসো আমার সাথে আসো করে আমরা একটা উপরে টিলার মধ্যে বসলাম। যে উনি বসে বলেছে লেট মি সি, আমার এই ট্রিপগুলো পার হোক, তারপর সেখান থেকে তো আমরা দেখলাম আর কি। ওনার সাথে তখন আলাপ সালাপ করে আমি যা বুঝতে পারলাম যে মানে অনেক আলাপ সালাপ হলো সেদিন পরে। তারপর সেখান থেকে উনি আমাকে বললো যে ওকে ইউ আর অলসো জয়নিং। সেদিন রাত্রে আমি আমার আর্টিলারি নিয়ে ডিপ্লয়েড করে যুদ্ধে গেলাম আর কি। তো জিয়াউর রহমান সম্পর্কে আমরা সারা জীবন এরকমই শুনেছি। গত 15 বছরে যেই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে সেটা অন্যরকম, এই জন্য প্রশ্নটা করলাম। আরেকটা প্রশ্ন আছে, আমি কালকে ফেসবুকে আপনার এই ইন্টারভিউটা হবে এটা আমি সবাইকে জানিয়েছিলাম এবং সবার কাছে প্রশ্ন জানতে চেয়েছিলাম যে আপনার কাছে কি ধরনের প্রশ্ন করতে চায়। এর মধ্যে বেশ কিছু মানুষ একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা যদি আমার পরে ছিল, যেহেতু জিয়াউর রহমান সাহেবের এটা আসলে আমি জামায়াতের বিষয়টাও এখানে উল্লেখ করতে চাই, যে প্রশ্নটা মানুষ আপনার কাছে করতে বলেছে আমাকে, যে এই যে মতিউর রহমান নিজামী থেকে শুরু করে এরা যুদ্ধের সময় আমাদের সামনে যেই সিনারিও ভাসানো হয়েছে যে তারা মেয়েদেরকে ধর্ষণ করেছে, পাকিস্তানি ক্যাম্পে নিয়ে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তুলে দিয়ে এসেছে, তারপরে মানে হোল জামায়াতে ইসলামী অ্যাজ এ পার্টি, আপনার এটার ভূমিকাটা ওই সময় আপনি কেমন দেখেছেন?
ইলিয়াস, সত্যি বলতে কি ওই সময় আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টদের সাথে কোনো যোগাযোগ আমার ছিল না। আমি জয়েন করার সাথে সাথে আমি জেড ফোর্সে ছিলাম জিয়াউর রহমানের, আমি সামনে ছিলাম, যুদ্ধের ময়দানে ছিলাম, আমার ইউনিট নিয়ে ব্যস্ত ছিলাম, অন্যান্য ইনফ্যান্ট্রি ইউনিটের সাথে আমার দেখা সাক্ষাৎ। কোনো পলিটিক্যাল এলিমেন্ট কেউ আমাদের ক্যাম্পে আসে নাই, কারোর সাথে আমার কোনো দেখা হয় নাই। যতটুকু আলোচনা হয়েছে ওই মুজিবনগরে, তারপরে আগরতলায়, এই অতটুকুই ওই কয়েকজনের সাথে, তারপরে আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আলাপ হয়নি। আর আমাদের ক্যাম্পে আশেপাশে কোনো মানে কেউ আসে নাই, কোনো পলিটিক্যাল এলিমেন্ট। অতএব যুদ্ধের সময় আমি এদের সাথে দেখতে পাইনি। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের পরে অনেক কাহিনী শুনেছি যে এই যে রাজাকার কে কি করেছে টরেছে, কিছু বিশ্বাস করেছে, কিছু বিশ্বাস উপযুক্ত নয়। এগুলা তখনকার সময় আমি কিছু দেখতে পারি। আপনাদের কাছে এই অভিযোগ আসে নাই যে জামাত ইসলামের লোকজন এই যে রাজাকাররা মেয়েদেরকে তুলে নিয়ে পাকিস্তানিদের কাছে দিচ্ছে, তারপরে এরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, মানে যুদ্ধের মাঠে তো তারা তো একটা পার্ট ছিল, আপনাদের বিপরীত পক্ষে অবস্থান নিয়েছিল, তো তাদের সাথে কখনো আপনাদের যুদ্ধ হয় নাই? নো, 71 আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা অন্তত আমি যেখানে ছিলাম, মানে আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চলে, ওখানে আমার নজরের তত কথা হলে আমি ছিলাম সম্মুখ যুদ্ধে। পিছনে কে কি হয়েছে কোনো ক্যাম্পে ট্যাম্পে আমি খুব একটা জানি, দু একবার রিক্রুট করার জন্য গেছি, দু একজনে। আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই, আমি জানি না, আমি বলতে পারবো না। এগুলো পরবর্তী পর্যায়ে বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন অনেক কাহিনী টাহিনী শুনেছি, কিন্তু আমার যুদ্ধের সময় কারোর সাথে এরকম কোনো মোলাকাত হয়নি, দেখা হয়নি। না, ঠিক আছে। জি স্যার, আমরা শুনেছি যে আপনাদের সাথে জামাত ইসলামেরই সবচাইতে বেশি যুদ্ধ হয়েছে। রাজাকাররা খুব অর্গানাইজ একটা বাহিনী ছিল, তাদের অস্ত্র ছিল পাকিস্তানিরা। নট ইন মাই এরিয়া, নট ইন মাই জেড ফোর্স। যেখানে জেড ফোর্সের সাথে আমি ছিলাম, জিয়াউর রহমানের ফোর্সের সাথে আমি সরাসরি কানেক্টেড ছিলাম 8 বেঙ্গলের সাথে, এবং পরোক্ষভাবে আমার মানে আর্টিলারি সাহায্য আমি দিয়েছি 3rd বেঙ্গল এবং 1st বেঙ্গল। মানে আমার সাথে এমন কোনো পলিটিক্যাল এলিমেন্টের তখন কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, থাকতে পারে, বাট আমার সাথে কোনো। আমি বলছিলাম না, আমি সত্যি কথা বলতে কি, আমি যুদ্ধের একটু শেষের দিকে জয়েন করাতে আই ওয়াজ টু বিজি ইন দ্য ফ্রন্ট লাইন, অতএব ওসব দেখার আমার সুযোগ হয়নি। মূল প্রশ্নে চলে যাই স্যার, 15ই আগস্ট কেন ঘটালেন স্যার? 15ই আগস্ট বলতে গেলে ভাই অনেক কাহিনী আছে। আমরা যারা যুদ্ধ করেছি তাদের মনের ভিতরে অনেক, তাদের মনের মধ্যে অনেক, তাদের সমস্যা হচ্ছে না স্যার আমাদের? আমার এই ডিস্টার্ব করতেছে একটা ব্যাপারে, দেখা হয় নাই। পরবর্তী পর্যায়ে অনেক কাহিনী শুনেছি, কিন্তু কোনো, অ্যাজ আই সেড, আমি সম্মুখ যুদ্ধে ছিলাম, ও তো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি, আমি বলতে পারবো না এই ব্যাপারে কিছু। সরি, তোমার প্রশ্নটা কি ছিল? 15ই আগস্ট। 15ই আগস্ট, সরি। 15ই আগস্টে অবভিয়াসলি যারা যুদ্ধ করেছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক, দেশ কি হবে, ভবিষ্যৎ কি হবে, সেই হিসাবে একজন ইয়াং অফিসার হিসাবে তো আমার মনের মধ্যে এরকম ছিল। কিন্তু যুদ্ধের পরবর্তী পর্যায়ে অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি, যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে, যেভাবে চলতেছে, মনে হয় দেশের মধ্যে একটা লুটতরাজ অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। তারপরে পরিস্থিতি বাংলাদেশে 72, 73, 74, 75-এ কি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। ম্যানমেড দুর্ভিক্ষতে কি পরিস্থিতি হয়েছে আমরাও সেটা জানি, দেখেছি। এই পরিস্থিতিতে কিছু একটা করা যায় কি না, এই নিয়ে আমরা ইয়াং অফিসাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম, হয়তো সিনিয়রদের মধ্যে আলাপ হইতো, কিন্তু কেউ এটা শেয়ার করতাম না। আফটার অল এগুলা মানে গোপনে বলা হতো, গোপনে আলোচনা করা হতো। তো 75-এর যে ঘটনাটা ঘটে, এটা আগে থেকে কল্পনা ছিল। তারপরে বাকশাল হওয়ার পরে মুজিব যখন বাকশাল করে, তখন এটা আরো একটু ভালোভাবে চিন্তা ভাবনা শুরু করা হলো। আর আমি বলি, আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম। আর তখন আমার চাকরিও নাই, বাইরে, মানে অবস্থা, তারপর আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, যে কিছু একটা রোজগার করার জন্য ধান্দা টান্দার মধ্যে ব্যস্ত ছিলাম। তবে ক্যান্টনমেন্টে যেতাম, বন্ধু বান্ধবের সাথে আলাপ হতাম। মোস্টলি আমার ইউনিট ছিল টু ফিল্ড, তখন টু ফিল্ডের সিও ছিল রশিদ, যে
15 আগস্টে ছিল, সেই রশিদের সাথে আলাপ সালাপ করতাম, আমার জনের সাথে আলাপ করতাম, আর ইউনিটে যেতাম কোনো অর্ডার টর্ডার নিয়ে, যদি কিছু একটা কন্ট্রাক্ট ব্যবসা করতে, এটাই ছিল। খুব একটা মানে সন্তোষজনক ছিল না, পয়সা করি নাই, ব্যবসা করতে তো পয়সা লাগে, অনেক বন্ধু বান্ধবের কাছে গেছে যারা ব্যবসায় প্রতিষ্ঠিত ছিল, তাদের কাছে সাহায্য চাইছি, খুব একটা মানে আশাবাঞ্ছক সাহায্য পাইনি। যাই হোক, এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করতেছিলাম, দেশের অবস্থা এসব নিয়ে আলাপ সালাপ করতেছিলাম। তো রশিদ আবার একটু কথা টথা কম বলে, চাপা, সে বেশি কথা বলে না। তো বলার সময় বললো যে, তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে? আমি যে, না, ঢাকাতে আছি। তো সপ্তাহখানেক আগে 15 আগস্টে তখন বললো যে, ঠিক আছে, ঢাকায় থেকো। তো আমি তখন বুঝতে পারি নাই, তখন কি আমি ভাবছি আমি অর্ডার টর্ডার নেওয়ার চেষ্টা করতেছি, হয়তো উনি আমাকে বড় একটা অর্ডার দিবেন, এই জন্য বলতেছে ঢাকায় থাকতে। তারপরে আমি ভুলে গেছি, আমি নিজের কাজে টাজে ব্যস্ত। 15 তারিখে রশিদ হন্য হয়ে আমাকে খুঁজতেছে। সে আমি যেখানে থাকি, আমার শ্বশুর বাড়িতে, সে জায়গা সে চিনে, আসছিল দুপুরবে একবার, আমাকে পায়নি, কথাটা তো বলে চলে গেছে। মেজর নূরকে লাগাইছে আমার পেছনে আমাকে খুঁজে বাইর করতে। সারাদিন নাকি তারা আমার ফোন করছিল। আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম, এমন সময় আমার এক শালি ফোনে ছিল, সে বলে যে, ধরেন উনি আসতেছে, বলে আমাকে ফোন দিল। দেখলাম যে অপর দিকে মেজর নূর। তো মেজর নূর সাথে শাহরিয়ার আছে। স্যার শাহরিয়ার, আমি আপনার সাথে একটু দেখা করতে আসতে চাই, আপনি কি আছেন? হ্যাঁ আছে, আসো। ওরা চিনে আমাকে, জানে আমার কোথায় থাকি তাও জানে। তারপরে শাহরিয়ার এবং নূর তারা মানে আশেপাশে কোথায় ছিল, 5-10 মিনিট পরে তারা আসলো আমার শ্বশুরবাড়িতে। ওরা চাটা খাইলো, মধ্যেই তারা আমাকে, তখনও কিছু বলে নাই, বলছে, স্যার আমরা একটু এক জায়গায় যাবো, মানে আপনি আমাদের সাথে আসেন। তো আমি ঠিক আছে, আমি এটা তো সিরিয়াসলি কিছু নেই। তো যেহেতু আমি এখন যাব, আমার শ্বশুরবাড়ির লোকজন ওদেরকে বুঝানোর জন্য বলছে যে, অ্যাকচুয়ালি ডালিম অসুস্থ, হাসপাতালে আছে, তাদেরকে আমরা দেখতে চাইতেছি। তো আমি ঠিক আছে। মাঝখানে নূর আমার কানে কানে আমাকে বললো, স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে? আমি বললাম যে, আছে, একটা কোথায় আছে, ওদের খুঁজে বের করতে হবে। ওই ইউনিফর্ম সাথে আমার বউ শুনতে পাইছে, কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে, এই নিয়ে হুলস্থুল কাণ্ড কারখানা। তখন ওদের সন্দেহ হলো আমরা অন্য কোনো কিছু, কোনো একটা মিশনে যাচ্ছি, আমাদেরকে যেতে দেবে না, বিপদের মধ্যে আমাকে ফেলতে দেবে না আমারে। তখন ওরা কাহিনী বানানোর জন্য বলছে, অ্যাকচুয়ালি একটা নাটক হবে, নাটকে একটা ইউনিফর্মের দরকার, আমাদের কাছে নাই, এই জন্য চাইছিলাম, ঠিক আছে ইউনিফর্ম বাদ দেন। এটা মানে কাহিনী এমন ভাবে জোড়াতালি দেওয়া হলো যে এটা বিশ্বাসযোগ্য ছিল না।